নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আজ আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আজকের গল্প শুনে নির্ধারণ করবেন যে গল্পটা কেমন হয়েছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আর যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তাঁদের জন্য রইল। কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখব সে গল্পটা হলো অনিশ দেবের লেখা আঁধারে মায়ার খেলা। প্রিয়নাথ বসবার ঘরে ঢুকতেই ভদ্রলোক ভদ্রমহিলা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। সৌজন্য দেখিয়ে হাত জড়ো করে প্রিয়নাথ বললেন, সরি, আপনাদের অনেকক্ষণ বসে থাকতে হলো। আসলে এ সময়টা আমি পুজো করি। না না, তাতে কি আছে, ভদ্রলোক হেসে বললেন, আমরাই আধ ঘন্টা আগে চলে এসেছি। ওরা সোফায় বসে পড়লেন আবার। প্রিয়নাথও বসলেন। ভদ্রমহিলা খানিকটা কৌতূহল নিয়ে জানতে চাইলেন, আপনি আপনি কি ঠাকুর মানেন? হাসলেন ভূতনাথ। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে বেশ সময় নিয়ে সিগারেট ধরালেন। তারপর লাইটার পকেটে রেখে জড়ানো গলায় বললেন, দুটোতেই বিশ্বাস করি ম্যাডাম। দুটো মানে? এবার ভদ্রলোক জানতে চাইলেন। বুঝে নিন, রহস্যময় হাসলেন ভূতনাথ। আজ সকালে ওরা মানে ওই ভদ্রলোক প্রিয়নাথকে ফোন করেছিলেন। ওদের বাচ্চা মেয়েকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই ভূতনাথের পরামর্শ চান। রেফারেন্স হিসেবে ভদ্রলোক এ পাড়ার শান্তি কমিটির সেক্রেটারি বিজন সরকারের নাম করেছিলেন। প্রিয়নাথ ওকে সন্ধে 7টায় আসতে বলেছিলেন, কিন্তু ওরা 6:30 নাগাদ এসে পড়েছেন। প্রিয়নাথ তখন পুজো করছিলেন। রোজ সকাল সন্ধে ঠাকুরের আসনের সামনে বসে পুজো করা ওর বহু বছরের অভ্যেস। দরজা খুলে ওদের বসতে বলে প্রিয়নাথ আবার অসমাপ্ত পুজোয় ফিরে গিয়েছিলেন। তারপর পাজামার ওপরে একটা শার্ট চাপিয়ে ওদের সামনে এসেছেন। ভদ্রলোক ভদ্রমহিলা নিজেদের পরিচয় দিলেন। ভদ্রলোকের নাম প্রমথেশ নাহা, সঙ্গে ওর স্ত্রী মাধুরী। ওরা দমদম স্টেশনের কাছে ঘুঘুডাঙ্গায় থাকেন। কিছুদিন ধরে ওরা ওদের এক মেয়ের 1 বছরের মেয়ে, যাকে নিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। প্রিয়নাথ ওদের দেখছিলেন। 50-এর কাছাকাছি বয়সী প্রমথেশের মাথায় কুকড়ানো চুল, তাতে কোথাও কোথাও পাক ধরেছে। চোখে মেটাল ফ্রেমের চশমা, ফর্সা, কপালে 2-3টে ভাঁজ, গোপ কলপ করা, পোশাক আশাকে উচ্চবিত্তের ছাপ। জামার বুক পকেট থেকে মোবাইল ফোন উঁকি মারছে। মাধুরী দেখতে সাধারণ হলেও রুচিসম্মত পোশাক পরেছেন, সাজগোজ চড়া মাপের নয়। বাঁ হাতের কোড়ে আঙুলে চকোলেট রঙের নেল পালিশের ছোঁয়া, কপালে সিথিতে প্রথাগত সিঁদুর, যা আজকাল খুব কমই চোখে পড়ে। হালকা পারফিউমের গন্ধ প্রিয়নাথের নাকে আসছিল, কিন্তু সেটা প্রমথেশ না মাধুরীর শরীর থেকে আসছে সেটা ঠিক বোঝা যাচ্ছিল না। প্রিয়নাথ বুঝতে পারছিলেন
বাইরে ওরা শান্তভাব বজায় রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে বেশ উদ্বিগ্ন, হয়তো মেয়েকে নিয়ে। সিগারেটে টান দিয়ে প্রিয়নাথ বললেন, আপনাদের কথা শুনছি, আগে দোকানে একটু চা বলে আসি। উঠে দাঁড়ালেন, হেসে যোগ করলেন, আমার চা পাতা ফুরিয়ে গেছে। প্রমথেশ হাত নেড়ে ভূতনাথকে বাধা দিলেন, কোনো প্রয়োজন নেই মিস্টার জোয়ারদার, আমরা চা খেয়েই এসেছি, আপনি নিশ্চিন্তে বসুন, বসে আমাদের প্রবলেমটা কাইন্ডলি শুনুন। মাধুরীর চোখ ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, সর্বত্র ছন্নছাড়ার ছাপ। বোঝাই যায় এ আস্তানায় মহিলার ছোঁয়া পড়ে না। সোফা, টেবিল, চেয়ার সবই বেহাল। একপাশে দেওয়াল, তাকে গাদা গাদা বই, সেই বইয়ের ঢল বর্ষার জলের মতো এলোমেলোভাবে নেমে এসেছে টেবিলে, সেখান থেকে গড়িয়ে মেঝেতে, তারপর এদিক ওদিক ছড়িয়ে গেছে। বইগুলোকে বাঁচাতে মেঝেতে অবশ্য একটা পুরনো বেডশিট ভাঁট করে পাতা আছে। মাধুরী অবাক চোখে মাঝবয়সী প্রিয়নাথকে দেখছিলেন। এই সাধারণ মানুষটা কি ওদের অসাধারণ সমস্যা থেকে বাঁচাতে পারবে? হঠাৎ কি মনে হওয়াতে প্রিয়নাথ প্রমথেশ বাবুকে সিগারেট অফার করতে গেলেন, কিন্তু স্মিত হেসে প্রমথেশ বললেন, ব্যস্ত হবেন না, আমার কাছে আছে, তবে আমি আজকাল একটু কম স্মোক করি। মাস 8 আগে আমার একটা ছোট্ট স্ট্রোক মতো হয়ে গেছে। যাকগে, এবার কাজের কথায় আসি। আমার কম্পিউটারের ব্যবসা রয়েছে। কম্পিউটার নামে একটা ব্র্যান্ডও চালু করেছি। ক্যামক স্ট্রিটে আমার অফিস, আর ফ্যাক্টরি দমদমে বাড়ির কাছাকাছি। রিসেন্টলি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টও হাত দিয়েছি। আমার কোম্পানিতে 7 জন বিই, বিটেক ইঞ্জিনিয়াররা কাজ করে। এত সব কথা বলার পর আমি টেকনোলজির লোক। এত সব কথা বলার কারণ হলো আমি টেকনোলজির লোক। ভূত প্রেতে 1 ইঞ্চিও বিশ্বাস আমার নেই। যে জিনিসের অস্তিত্বই নেই তার ওপর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই বা একটা হাস্যকর মতো। কিন্তু প্রমথেশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, কিন্তু গত 1 মাস ধরে আমার ধারণাটা চিড় খেয়ে গেছে। আমি ফাজল্ট হয়ে গেছি। প্রিয়নাথ আগ্রহ নিয়ে শুনছিলেন। পাশের ঘরের ঠাকুরের আসন থেকে ধূপের গন্ধ ভেসে আসছিল। ঠুনঠুন ঘণ্টি বাজিয়ে সামনের রাস্তা দিয়ে একটা টানা রিক্সা চলে গেল। তারপরই মালাই বরফওয়ালা সুরেলা হাঁক শোনা গেল। ব্যবসা দাঁড় করাতে গিয়ে আমি বিয়ে করার ব্যাপারে বেশ লেট করে ফেলেছি মিস্টার জোয়ারদার। তাই এ বয়সে পৌঁছেও আমাদের একটি মাত্র ইস্যু, মাত্র 1 বছরের একটি মেয়ে, নাম প্রথমা, তবে আমরা মাম্পি বলে ডাকি। আমাদের প্রবলেমটা মাম্পিকে নিয়েই। ঘরের সিলিংয়ের দিকে উদাস চোখে তাকিয়ে শেষ কথাটা বললেন প্রমথেশ। তারপর আমাদের নিজের বাড়ি, বাবা প্রায় 9 বছর আগে এক্সপায়ার করেছেন, আর মা মারা গেছেন মাত্র মাস 3 আগে। বাড়িতে এখন আমরা 3 জন, আর আমার একমাত্র বোন সাবিত্রী আমাদের কাছে থাকে। সাবিত্রী উইডো, ওর হাজব্যান্ড আর্মিতে ছিল, এনকাউন্টারে বছর 4 আগে মারা গেছে। আমি বিজনেসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। মাধুরী আর সাবিত্রী
সব কিছু দেখাশোনা করে। মাম্পি ওদের দু চোখের মণি। মাধুরী মা, ওর তো টান থাকবেই, তবে সাবিত্রীর টান বোধহয় তার চেয়েও বেশি। আর চোখে স্ত্রীর দিকে তাকালেন প্রমথেশ। প্রিয়নাথের মনে হলো স্বামীর কথায় মাধুরী অসন্তুষ্ট হননি। একটু থেমে প্রমথেশ আবার বললেন, মাম্পিকে সারাটা দিন ওরা দুজনে আগলে আগলে রাখে, কিন্তু এত আগলে রেখেও শেষ রক্ষা হয়নি। মাম্পি মনে হয় কোনো বিপদে জড়িয়ে গেছে, আর সেই সঙ্গে আমাদের প্রত্যেককে জড়িয়ে ফেলেছে। এইটুকু মেয়ে আবার বিপদে জড়াবে কেমন করে? অবাক হয়ে বললেন ভূতনাথ। চোখ নামালেন প্রমথেশ। কয়েক সেকেন্ড সময় নিয়ে তারপর স্ত্রীর দিকে তাকালেন। এবার তুমি বলো, আমি একটু আনইজি ফিল করছি। মাধুরী একটু কেশে নিলেন। প্রিয়নাথ এবং স্বামীকে এক পলক করে দেখলেন। তারপর বেশ নিচু গলায় বলতে শুরু করলেন, আমাদের মেজর প্রবলেম হলো মাম্পি। হঠাৎ কথা বলতে শুরু করেছে। আপনি তো জানেন 1 বছর বয়সের বাচ্চার পক্ষে কথা বলাটা কিরকম অস্বাভাবিক। মাসখানেক আগে একদিন হঠাৎ মাম্পি কথা বলতে শুরু করে। তখন প্রায় মাঝরাত্রি। আচমকা এক অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর তখনই শুনি মাম্পি কথা বলছে। কার সঙ্গে? প্রথমটা মনে হয়েছিল বোধহয় আপন মনে কথা বলছে। আমি বেশ অবাক হয়ে গিয়ে ধাক্কা দিয়ে ওর ঘুম ভাঙাই। ইশারায় স্বামীর দিকে দেখালেন মাধুরী। তারপর অন্ধকারে চুপটি করে আমরা মাম্পির কথা শুনতে থাকি। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারি ও আপন মনে কথা বলছে না, কারোর সঙ্গে কথা বলছে। একটু পরে আমি ভয় পেয়ে গিয়ে ঘরের আলো জ্বেলে দিই। আলো জ্বালাতেই দেখি মাম্পি চোখ বুজে অঘোরে ঘুমোচ্ছে। সেই অবস্থাতেই ওর ঠোঁট নড়ে উঠল। ও বলল, আলো নিভিয়ে দে, অসুবিধে হচ্ছে। তক্ষুনি আমি আলো নিভিয়ে দিই। তার মিনিট কয়েক পর মাম্পির কথা বন্ধ হয়ে যায়, আর পরদিন সকাল থেকেই ও আবার স্বাভাবিক। সেই দু একটা আধো আধো কথা, মা বা পিপি, এই রকম। তারপর হঠাৎই পাখির ডাকের শব্দে প্রমথেশের মোবাইল ফোন বেজে উঠল। প্রমথেশ পকেট থেকে ফোন বের করে কথা বললেন। ব্যবসার কাজের ফোন। সংক্ষেপে কথা শেষ করে প্রমথেশ বললেন, এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করো না, একজন ভদ্রলোকের সঙ্গে জরুরি কথা বলছি। প্রিয়নাথের দিকে তাকিয়ে আলতো গলায় সরি বলে সেলফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখলেন। আগের কথার খেই ধরে মাধুরী আবার বলতে শুরু করলেন। তারপর 2-4 দিন সবে কেটেছে, মাম্পি আবার ওই রকম কথা বলল। সেদিনের কথায় স্পষ্ট বোঝা গেল ও কার সঙ্গে কথা বলছে। আর মাঝে মধ্যেই প্রথম দিনের মতো তুই তোকারি করে মন্তব্য করতে লাগলো। তখন আমরা বুঝতে পারিনি মাম্পি ঠিক কাকে তুই তোকারি করছে, ওকে না আমাকে। সেটা বোঝা গেল আরো কিছুদিন পর। একদিন রাতে ওই রকম কথা বলতে বলতে হঠাৎই ও বলল, পিনু যে লুকিয়ে নন্দা নামে স্কুলের ওই দিদিমণির সঙ্গে প্রেম করে সে আমি বহু বছর আগেই টের পেয়েছি।
এ কথা শুনে ও একেবারে চমকে উঠল। প্রমথেশের দিকে ইশারা করলেন মাধুরী। তারপর মাথা সামান্য হেট করে বললেন, পিনু আমার হাজব্যান্ডের ডাকনাম। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। কয়েকবার ঘন ঘন টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেললেন। সিগারেটের টুকরোটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, মাম্পি কি তাহলে ওই ঘোর লাগা অবস্থায় আপনার শাশুড়ির সঙ্গে কথা বলে? উত্তরের শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রমথেশ। বেশ হতাশ ভঙ্গিতে বললেন, হ্যাঁ ঠিক ধরেছেন, কারণ বয়সকালে নন্দা নামে আমি একটা মেয়ের সঙ্গে, মানে আমার একটা অ্যাফেয়ার ছিল। মেয়েটি পাড়ার কর্পোরেশন স্কুলে পড়াতো। একেবারেই ছেলে মানুষই ব্যাপার। বিষণ্ণ হাসলেন প্রমথেশ। কি বলবো বলুন, মাম্পি এই টাইপের আরো সব এমন এমন কথা বলছে যে মাধুরীর সঙ্গে আমার রিলেশনটাই বিষিয়ে যাচ্ছে। আপনিই বলুন, এইসব পুরনো ইস্যুর যে টেনে অশান্তি করার কোনো মানে আছে? নিজেকে আমার ভীষণ অকওয়ার্ড লাগছে। একে তো বিজনেসের টেনশন, তার উপরে এই বাড়ির অশান্তি। বলুন তো কার ভালো লাগে? এ ধরনের কথায় প্রিয়নাথ অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন। তাই লৌকিক ব্যাপার থেকে অলৌকিক প্রসঙ্গ ফিরিয়ে নিয়ে এলেন। তার মানে আপনার মায়ের প্রেতাত্মা আপনার মেয়েকে ডিস্টার্ব করছে। প্রমথেশকে সরাসরি প্রশ্ন করলেন প্রিয়নাথ। এছাড়া আর কি বলবো বলুন, অস্বীকার করার তো আর কোনো পথ নেই। আপনার মা মাম্পিকে খুব ভালোবাসতেন? উত্তর দিলেন মাধুরী। প্রাণ দিয়ে ভালোবাসতেন। বলতেন, মাধুরী ও তোমার মেয়ে, আমারও মেয়ে। ভাগ্যচক্রে আমার নাতনি হয়ে জন্মেছে। মাম্পিকে ছেড়ে মা একটা মিনিটও থাকতে পারতেন না। প্রায়ই বলতেন, মায়ার টান বড় সাংঘাতিক, কিছুতেই ছেড়ে যেতে দেয় না। শেষ দিকটায় মা বিছানা ছেড়ে উঠতে পারতেন না। উনি বুঝতে পেরেছিলেন সময় ফুরিয়ে এসেছে। তাই এ কথাটা আরো বেশি করে বলতেন। আর মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন। মাধুরী কথা শেষ না করে চুপ করে গেলেন। কি বলেছিলেন? প্রিয়নাথ আগ্রহ চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন। শিকারের গন্ধ পাওয়া চিতাবাঘের মতো ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠছিলেন। মাধুরী আর চোখে স্বামীর দিকে তাকালেন। নীরব প্রশ্ন ছুড়ে দিলেন যেন, বলবো নাকি বলবো না? প্রমথেশ আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ক্লান্ত গলায় বললেন, তুমি বলো, আমি কিছুই মাইন্ড করব না। বাচ্চাটাকে তো যে কারো করে হোক বাঁচাতে হবে। বাচ্চাটাকে তো যে করেই হোক বাঁচাতে হবে। শাড়ির আঁচলটা সামান্য ঠিক করে নিয়ে মাধুরী বললেন, মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন, মাম্পিকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে। দেখো মাধুরী, এই মায়ার টান আমাকে কিছুতেই তোমাদের ছেড়ে যেতে দেবে না। আবার আমাকে ফিরিয়ে আনবে। মায়ার টান আবার আমাকে ফিরিয়ে আনবে। তোমরা দেখো। মাধুরী হঠাৎই ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। প্রমথেশ ব্যস্ত হয়ে উঠলেন। মাধুরীর ছোট্ট একটা রঙিন রুমালে চোখ চেপে ধরে বসেছিলেন। হাত তুলে স্বামীকে ব্যস্ত না হতে ইশারা করলেন। প্রিয়নাথ আর প্রমথেশ অপেক্ষা করতে লাগলেন। কয়েক মিনিটের মধ্যেই মাধুরী চোখ মুছে সহজ হলেন। দু একবার নাক টেনে
তারপর সামান্য ধরা গলায় অনুনয় করে বললেন, আমাদের বাচ্চা মেয়েটাকে আপনি বাঁচান প্রিয়নাথবাবু। অনেক আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি। প্রিয়নাথ গম্ভীর হয়ে খানিকক্ষণ কি ভাবলেন, তারপর বললেন, দেখি চেষ্টা করে। আচ্ছা, আপনারা কি মাম্পির কথাবার্তার টেপ করেছেন? হ্যাঁ, করেছি, উত্তর দিলেন প্রমথেশ। ঘটনাটা শুরু হওয়ার কয়েকদিন পরেই টেপ করার চিন্তাটা আমার মাথায় আসে। তখন আমি একটা ক্যাসেটে মাম্পির কথাবার্তা টেপ করে রাখি। একটানা পারিনি, একটু স্ক্যাটারভাবে টেপ করতে পেরেছি। তাতে মাম্পির 2-4 দিনের কথাবার্তার টুকরো ধরা আছে। স্ক্যাটার্ড হলেও ব্যাপারটা বেশ বোঝা যায়। আর টেপটা প্লেব্যাক করে শুনলে কেমন যেন ভয় ভয় করে। মাধুরী তো একদিন চিৎকার করে উঠেছিল। মাম্পিকে আমার দেখা দরকার, ওর সঙ্গে আমার কথা বলা দরকার। অফকোর্স, জোর দিয়ে বললেন প্রমথেশ, আপনি চাইলে এখনই আমাদের সঙ্গে যেতে পারেন, আমি গাড়ি নিয়ে এসেছি। এক পলক ভেবে প্রিয়নাথ বললেন, না, এক্ষুনি হবে না, আমি বরং কাল বিকেলে আপনাদের বাড়িতে যাব। আপনি অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান। তার কোনো দরকার নেই, আমি কাল 5টায় আমার গাড়ি পাঠিয়ে দেব, তাতে কাজটা সহজ হয়ে যাবে। প্রিয়নাথ মাথা নাড়লেন, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। মাধুরী চোখের ইশারায় স্বামীকে কিছু বলতে চাইছিলেন। সেটা লক্ষ্য করে প্রমথেশ একটু ইতস্তত করে প্রিয়নাথকে বললেন, মিস্টার জোয়ারদার, আপনাকে কি মানে আপনার ভিজিটটা অ্যামাউন্টটা যদি কাইন্ডলি বলেন। হাসলেন প্রিয়নাথ, বললেন, ব্যস্ত হওয়ার কিছু নেই, যদি মাম্পিকে নর্মাল করে দিতে পারি তাহলে 2000 টাকা দেবেন। প্রমথেশ প্যান্টের পকেটে হাত ঢোকাতে যাচ্ছিলেন। প্রিয়নাথ বললেন, পেমেন্টটা সারাতে না পারলে আমি কিন্তু কারো কাছ থেকে নিই না। অপ্রস্তুত হাসি হাসলেন প্রমথেশ আর মাধুরী। তারপর আরও বার কয়েক অনুনয় করে উঠে পড়লেন। ওদের সঙ্গে দরজা পর্যন্ত এগিয়ে এলেন ভূতনাথ। সামান্য ঠান্ডা বাতাস ওর মুখ চোখ ছুঁয়ে গেল। বুঝতে পারলেন শীত বেশ কিছুদিন হলো চলে গেলেও এখনো পুরোপুরি মায়া কাটাতে পারেনি। মায়া বড় অদ্ভুত জিনিস। ঠাম্মা, কি বলো? তুমি আমাকে ছেড়ে যেও না। পাগল? অদ্ভুত খলখল হাসি। তোকে ছেড়ে কখনো যেতে পারি? তুমি কোথায় সোনামণি? আমি তো তোমার ভেতরেই আছি, তোমার আত্মার সঙ্গে জড়িয়ে আছি। শঙ্খলাগা সাপ যেমন একটা আর একটাকে জড়িয়ে থাকে, আমি ঠিক সেরকম করে তোমার আত্মাকে জড়িয়ে আছি। আবার আকুল অট্টহাসি, যেন কেউ হেসে কুটি কুটি হয়ে গড়িয়ে পড়ছে। তারই মধ্যে শোনা গেল এক ভয়ের আর্তচিৎকার, তারপরই কান্না ভাঙা গলায় মাধুরী চেঁচিয়ে বললেন, মা, মা, আপনি মাম্পিকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি, আমার মেয়েটাকে বাঁচান, দোহাই আপনার। উত্তরে রক্তহীন করা হাসি শোনা গেল, যেন বহু উঁচু জলপ্রপাত থেকে জলের বদলে রাশি রাশি ভাঙা কাঁচের টুকরো গড়িয়ে পড়ছে। তারপর আর কোনো শব্দ নেই। প্রিয়নাথ জোয়ারদার টেপ রেকর্ডার বন্ধ করলেন। আপন মনেই নানা কথা ভাবছিলেন তিনি। টেপের সব কথাবার্তাই মাম্পির গলায়, তবে ঠাকুমার সংলাপগুলো বলার সময় অদ্ভুত এক বুড়োটে ঢং ফুটে উঠেছে। আর হাসিটা
একটা বাচ্চা কি সত্যি ওভাবে হাসতে পারে? প্রিয়নাথের মুখোমুখি বসেছিলেন প্রমথেশ আর মাধুরী। প্রমথেশ একটা সদৃশ্য মোড়ায় আর মাধুরী বিছানায়। বিছানার একপাশে দাঁড়িয়ে সাবিত্রী, পরনে রঙিল শাড়ি, গায়ের রং ময়লা, বয়স 35-এর হবে, লম্বাটে মুখ, গাল সামান্য বসা, চোখের নজরে সতর্ক ভাব। ওরা গেস্ট রুমে বসে কথাবার্তা বলছিলেন। সামনের টেবিলে প্রমথেশদের 100 ওয়াট বিপিএল টেপ রেকর্ডার। প্রিয়নাথ ওর ঝোলা ব্যাগ নিয়ে ঠিক সময়ে এসে পৌঁছেছেন। ঝোলা ব্যাগে রয়েছে প্রেত, পিশাচ ইত্যাদির তদন্তের নানা রকম যন্ত্রপাতি আর হাতিয়ার। মাধুরী জানিয়েছেন মাম্পি এখনো ঘুমোচ্ছে, তবে একটু পরেই উঠে পড়বে। তখন প্রিয়নাথ ওকে দেখতে পারবেন। সেই জন্যই প্রিয়নাথ শুরুতেই প্রমথেশের রেকর্ড করা ক্যাসেট শুনতে বসে গেছেন। ক্যাসেটের প্রথম অংশটা শোনার পর প্রিয়নাথ ভাবতে বসলেন, ব্যাপারটাকে কি ভূতে ধরা গোছের বলা যায়? ইংরেজিতে এ ধরনের ব্যাপারকে পোল্টারগাইস্ট ফেনোমেনন বলে। মাম্পির ঠাকুমা তো মাম্পিকে খুব ভালোবাসতেন, তাহলে বাচ্চাটাকে তিনি এভাবে কষ্ট দিচ্ছেন কেন? এমন কি হতে পারে যে বাচ্চাটার কষ্ট তিনি বুঝতে পারছেন না? তা নইলে বাচ্চাটার আত্মার সঙ্গে নিজের প্রেতাত্মাকে তিনি কেন জড়িয়ে রাখতে চাইছেন? আপনার মায়ের কোনো ফটো থাকলে আমাকে দিবেন, প্রমথেশকে লক্ষ্য করে বললেন ভূতনাথ। প্রমথেশ তাকালেন সাবিত্রীর দিকে। সাবি, বেডরুমের বড় বাঁধানো ফটোটা নিয়ে আয়। সাবিত্রী চলে গেলেন এবং ফিরে এলেন একটু পরেই, হাতে প্রমাণ মাপের বাঁধানো একটা ফটো। ফটোটা টেবিলে চিৎ করে নামিয়ে রাখতেই ভূতনাথের সেদিকে চোখ গেল। তিনি যেন সম্মোহিতের মতো ফটোটার দিকে তাকিয়ে রইলেন। ফটোর নিচে নাম লেখা নয়নপ্রভা নাহা, আর তার দুপাশে জন্ম এবং মৃত্যুর তারিখ। বছর 70-72-এর এক বৃদ্ধা উজ্জ্বল চোখে প্রিয়নাথকে দেখছেন। তার মাথায় শনপাপড়ির মতো ধপধপে সাদা অঢেল চুল, ফর্সা কপালে বাঁ দিকে একটা কালো আঁচিলের মতন, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সব মিলিয়ে বৃদ্ধাকে কেমন যেন জীবন্ত বলে মনে হচ্ছিল। ঝোলা ব্যাগ থেকে আতস কাঁচটা বের করে ফটোটার ওপরে ঝুঁকে পড়লেন প্রিয়নাথ। ওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর মুখ তুলে আতস কাঁচটা ঝোলা ব্যাগে ঢুকিয়ে মাধুরীকে জিজ্ঞেস করলেন, এই ফটোটা আপনাদের বেডরুমে থাকে? মাধুরী মাথা নেড়ে হাঁ বললেন। প্রিয়নাথ ফটোটা সাবিত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা আবার জায়গা মতো টাঙিয়ে দিন। সাবিত্রী ফটো নিয়ে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পাশের কোনো ঘর থেকে বাচ্চার কান্না ভেসে এলো। মাধুরী উঠে দাঁড়ালেন। আমি যাই, মাম্পি উঠে পড়েছে, ওকে খাওয়াতে হবে। মাধুরী চলে যেতেই প্রিয়নাথ আবার টেপ চালু করলেন। কিছুক্ষণ খালি টেপ চলার পর ঘস ঘস শব্দ হলো। তারপরই মাম্পির গলা পাওয়া গেল। ঠাম্মা, ঠাম্মা, তুমি কি করছিলে? অন্ধকারে এক্কা দোক্কা খেলছিলাম। কার সঙ্গে? তুই চিনবি না। অন্ধকার, অন্ধকার, সব লোকজনের সঙ্গে। আমি মায়ের সঙ্গে খেলা করি। তোর মা বাজে। কেন? তোর বাবাকে নিয়ে সবসময় দরজা বন্ধ করে দেয়, ভাবে আমি কিছু বুঝি না। আমার দিকে কোনো খেয়াল নেই, শুধু নিজেদের ফুর্তি। দিন রাত শুধু ওই নিয়েই ব্যস্ত। পিনুকে আমি চিনি না? ওর জীবনে অনেক নোংরা নোংরা ব্যাপার আছে। সেই যে ওই স্কুলের দিদিমণি। না, আমার মা বাবা ভালো, মোটেই না। তোর মা বাবা বাজে, বাজে, বাজে।
তোমার ঠাম্মা খুব ভালো, সোনামণি, লক্ষ্মীটি আমার। তোমার ঠাম্মা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মা ভালো, মা বাজে, বাবা বাজে, পিসি বাজে, সবাই বাজে, শুধু ঠাম্মা ভালো, 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 ভালো। তারপরই মাম্পির গলায় কান্না শোনা গেল। তবে শুনে মনে হচ্ছিল কোনো বৃদ্ধা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারপর সব চুপচাপ। প্রমথেশ মাথা নিচু করে বসেছিলেন। প্রিয়নাথ টেপ বন্ধ করে বললেন, আরও যে রেকর্ড করেছেন সেসব কথাবার্তা কি টাইপের? হতাশ ভঙ্গিতে হাত উল্টে প্রমথেশ বললেন, ওই একই টাইপের। ছলছুতো পেলেই আমাকে আর মাধুরীকে অপদস্থ করার চেষ্টা। অথচ বিশ্বাস করুন, মায়ের জন্য আমরা কি না করেছি। প্রিয়নাথ হাত নেড়ে প্রমথেশকে শান্ত করে বললেন, আত্মার প্রেতাত্মার অনেক তফাৎ আছে প্রমথেশবাবু। কেউ লোক ভালো হলেই যে তার প্রেতাত্মা ভালো হবে এটা কিন্তু নয়। এরকম বহু গড়মিল আমি দেখেছি। আপনার মায়ের প্রেতাত্মা কিন্তু আপনার মা নন, এটা মনে রাখবেন। টেপ রেকর্ডারের বোতাম টিপে ক্যাসেটটা বের করলেন। এটা আমি নিয়ে যাচ্ছি, কাজ হয়ে গেলে ফেরত দেব। এবারে চলুন মাম্পির সঙ্গে একটু দেখা করি। প্রমথেশদের বেডরুমের দরজায় পা দিয়েই প্রথমাকে এই প্রথম দেখলেন প্রিয়নাথ। বিছানার ওপরে মায়ের কোলে বসেছিল মাম্পি। পশ্চিমের জানালা দিয়ে অবাধ্যভাবে ঢুকে পড়া মরণাপন্ন সূর্যের কমলা রং ওর মুখে, গালে, মাথায় মাখামাখি। ওর মিষ্টি মুখ, ডাগর চোখ আর ফুলো ফুলো গাল যে কোনো রত্নাকরকে পলকে বাল্মীকি করে দিতে পারে। 1 বছরের এই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে দেখে প্রিয়নাথ তক্ষুনি ওর প্রেমে পড়ে গেলেন। এই মেয়েটির আত্মার সঙ্গে ওর ঠাকুরমার প্রেতাত্মা আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। এ কথা ভাবলেই কেমন যেন গা শিরশির করে উঠছে। সন্ধ্যা ছুঁই ছুঁই গোধূলির আলোয় প্রিয়নাথ হঠাৎই শিউরে উঠলেন। নিজেকে সামলে নিয়ে মাম্পিকে আদর করে ডাকলেন, মাম্পি সোনা, মাম্পি, প্রথমা। বাচ্চাটা মায়ের কোলে বসে বসেই ঘাড় ফেরালো প্রিয়নাথের দিকে। আর ঠিক তখন ওর মাথায় একটা অদ্ভুত জিনিস প্রিয়নাথের নজরে পড়ল। সূর্যের আলো মরে এলেও ভূতনাথের দেখতে কোনো ভুল হলো না। মাধুরীকে ইশারা করে তিনি মেয়েটাকে কাছে নিয়ে আসতে বললেন। মাধুরী বসে বসেই মেয়েকে নিয়ে এগিয়ে এলেন বিছানার কিনারায়। প্রিয়নাথ বাচ্চাটার মাথা বেশ ভালো করে দেখলেন। না, তিনি ভুল দেখেননি। মাম্পির মাথায় দুগাছা শনের মতো সাদা চুল চিকচিক করছে। এরকম লম্বা সাদা চুল ওর মাথায় কেমন করে এলো? ওর মাথার এই পাকা চুল দুটো আপনারা খেয়াল করেননি? প্রিয়নাথের প্রশ্নের উত্তরে মাধুরী মেয়ের মাথার উপরে ঝুঁকে পড়লেন। প্রমথেশ আর সাবিত্রী তাড়াতাড়ি পা ফেলে চলে এলেন মাম্পির কাছে। ওরা তিনজনে অবাক হয়ে লম্বা সাদা চুল দুটোকে দেখতে লাগলেন। মাধুরী ভয়ার্ত গলায় বললেন, কখন এই চুল দুটো এলো? তারপর সবাই চুপ। শুধু মাম্পি হাত পা নেড়ে অর্থহীন শব্দ করে খেলছিল। ঘর অন্ধকার হয়ে আসছিল। সাবিত্রী আলো জ্বেলে দিলেন। ঠিক তখনই ঘরের ইলেকট্রনিক ঘড়ি মিষ্টি শব্দ করে জানিয়ে দিল 6টা বাজছে। মাম্পির 3 জন অভিভাবক ফ্যাকাশে মুখে প্রিয়নাথের দিকে তাকিয়ে বিভ্রান্তভাবে অপেক্ষা করছিলেন। প্রিয়নাথের চোখ একবার মাম্পিকে দেখছিল, আর একবার দেওয়ালে টাঙানো নয়নপ্রভার ফটোর দিকে দেখছিল। বৃদ্ধা কি চাইছেন? তার শরীরের ছায়া মাম্পির ওপরে পড়ুক? দুগাছা সাদা চুল দিয়েই কি তাহলে এর শুরু? সাবিত্রী পায় ফিসফিস করে উচ্চারণ করলেন,
কি হবে এখন? প্রিয়নাথ যেন আপন মনেই বিড়বিড় করে বলে উঠলেন, আর অপেক্ষা করা ঠিক হবে না, আজ রাতেই একবার চেষ্টা করে দেখি। মাধুরী প্রিয়নাথকে জিজ্ঞেস করলেন, পাকা চুল দুটো কি তুলে দেব? প্রিয়নাথ তড়িঘড়ি বলে উঠলেন, না না, একদম না, আমাদের কপাল ভালো হলে ওগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তারপর প্রিয়নাথ কিছুক্ষণ সময় কাটালেন মাম্পির সঙ্গে, ওকে আদর করলেন, ওর সঙ্গে কথা বললেন। ওরা তিনজন ভূতনাথের এই আচরণে একটু অবাক হলেন, কিন্তু প্রিয়নাথ আসলে নিজের ভেতরের টেনশনটা কাটাতে চেষ্টা করছিলেন। একটু পরে তিনি বললেন, আজ রাতে আমরা সবাই এ ঘরে থাকব, একটা টেবিল আর 4টে চেয়ারের ব্যবস্থা করুন, তারপর আপনাদের সঙ্গে কিছু কথা আছে। প্রমথেশ সাবিত্রীকে বললেন সব ব্যবস্থা করতে। এমন সময় বেডরুমের দেওয়ালে তাকে রাখা টেলিফোন বেজে উঠল। প্রমথেশ তড়িঘড়ি ফোন ধরলেন, কথা বললেন। প্রিয়নাথ মাধুরীকে জিজ্ঞেস করলেন, মারা যাওয়ার পর নয়নপ্রভাকে আপনারা কখন দেখেছেন? মাধুরী মাম্পিকে মেঝেতে ছেড়ে দিয়ে স্বামীর দিকে প্রশ্ন নিয়ে তাকালেন। প্রমথেশের কথা বলা হয়ে গিয়েছিল। রিসিভার নামিয়ে রেখে তিনি বললেন, একবারই মাত্র দেখেছিলাম, দিন 10-12 আগে। মাঝরাত হঠাৎই ঘুমটা ভেঙে গিয়েছিল, কিছুতেই আর ঘুম আসছিল না। তখন একটা সিগারেট ধরিয়ে ওই জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই মাকে দেখতে পেলাম, সাদা থান পরা একটা ছায়া যেন অন্ধকারে শূন্যে ভাসছে, তবে স্পষ্ট করে দেখতে পাইনি। একটা কালো রঙের বিশাল ফ্যানের ব্লেড যেন মায়ের সামনে ধীরে ধীরে ঘুরছিল। তার আড়াল দিয়ে আমি মাকে দেখতে পাচ্ছিলাম। মায়ের ধপধপে সাদা চুল বাতাসে উড়ছিল। হঠাৎই মা 2 হাত সামনে বাড়িয়ে দিল, যেন কোনো বাচ্চাকে কোলে নিতে চাইছে। তারপরই ছবিটা মিলিয়ে গেল, সেটাও বেশ পিকুলিয়ার ভাবে, যেন পাউডার দিয়ে কেউ মায়ের ছবিটা তৈরি করেছিল। হঠাৎ করে জোরে ফো দিয়ে পাউডারের গুঁড়োগুলো উড়িয়ে দিল বাতাসে। প্রমথেশ থামলেন। মাম্পি টলমলো পায়ে মেঝেতে হাঁটতে চেষ্টা করছিল, থেকে থেকেই মায়ের শাড়ি খামচে ধরছিল। প্রিয়নাথ অবাক চোখে বাচ্চাটাকে দেখছিলেন। ওকে নিয়েই যত গোলমাল, যত কাণ্ড, অথচ ওর কোনো ভ্রুক্ষেপই নেই। সাবিত্রী কাজের লোকদের নিয়ে ঘরে ঢুকলেন, টেবিল চেয়ার ঠিকমতো সাজিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই আবার চা আর স্ন্যাক্স নিয়ে ফিরে এলেন। সেগুলো টেবিলে রেখে প্রমথেশকে লক্ষ্য করে বললেন, দাদা তোমরা চা খেতে খেতে কথা বলো। তারপর প্রিয়নাথের দিকে তাকিয়ে, আপনি আজ আমাদের এখানে খাবেন, আর রাতে তো থাকছেনই, গেস্ট রুমে আপনার শোয়ার ব্যবস্থা করছি। প্রমথেশ শেষে বললেন, শুধু আজ কেন, যদি দরকার মনে করেন তাহলে 5-7 দিন থাকতে পারি। ইউ ডোন্ট মাইন্ড অ্যাট অল। প্রিয়নাথ বেশ চিন্তিতভাবে বললেন, কে জানে ব্যাপারটা আজ রাতে মিটবে কিনা। সাবিত্রী বোধহয় রান্নাবান্নার তদারকি করতে চলে গেলেন। মাধুরী ওকে বললেন, তুমি যাও, আমি একটু কথা বলেই যাচ্ছি। চা খেতে খেতে নয়নপ্রভা সম্পর্কে অনেক কথাই বললেন মাধুরী আর প্রমথেশ। প্রিয়নাথ মনোযোগ দিয়ে সব শুনলেন। ঝোলা ব্যাগ থেকে ডায়েরি বের করে মাঝে মাঝে নোট নিলেন। তারপর চায়ের পাট চুকলে একটা সিগারেট ধরিয়ে বললেন, চলুন নয়নপ্রভা দেবীর ঘরটা একবার দেখে আসি। প্রমথেশ মাধুরীর দিকে তাকালেন। মাধুরী বললেন, মা সাবিত্রীর সঙ্গে থাকতেন, মা চলে যাওয়ার পর ও ঘরে সাবিত্রী একা থাকে। ওখানে তো মায়ের চিহ্ন বলতে সেরকম কিছু নেই, শুধু পুরনো আমলের একটা কাঠের আলমারি ছাড়া। প্রিয়নাথ তবু যেতে চাইলেন। মাধুরী স্বামীকে বললেন, তুমি মাম্পিকে দেখো, আমি ওকে ঘরটা দেখিয়ে নিয়ে আসি।
মাধুরী প্রিয়নাথকে নিয়ে চলে গেলেন সাবিত্রীর ঘরের দিকে। কিন্তু সেখানে প্রিয়নাথকে হতাশ হতে হলো। মনে দাগ কাটার মতো নতুন কিছুই চোখে পড়ল না। সুতরাং একটু পরেই ওরা দুজনে ফিরে এলেন। প্রমথেশ মাম্পিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয়নাথ ফিরে আসা মাত্রই জানতে চাইলেন, কিছু পেলেন? প্রিয়নাথ সিগারেটে আলতো টান দিয়ে বললেন, না। তারপর মাম্পির কাছে এগিয়ে এসে ওর গাল টিপে দিয়ে বললেন, আজ রাত 10টা নাগাদ আমরা ওই টেবিল ঘিরে বসবো। মাধুরীর দিকে তাকিয়ে ভূতনাথ বললেন, আপনার শাশুড়ির ছবিটা আমি দেওয়াল থেকে নামাচ্ছি। ওটা টেবিলে একটা পাশ ঘেঁষে দাঁড় করিয়ে রাখবো। ওর ওপরে কনসেন্ট্রেট করার জন্য ছবিটা দরকার। ছবিটা দেওয়াল থেকে খুলে নিলেন প্রিয়নাথ। বৃদ্ধার তীব্র চোখ প্রিয়নাথকে যেন বিদ্ধ করল। কয়েক ঘন্টা পর অন্ধকারে বসেও প্রিয়নাথকে বৃদ্ধার তীব্র দৃষ্টির চাপ সহ্য করতে হচ্ছিল। কারণ টেবিলে দাঁড় করানো ছবির ওপরে প্রিয়নাথের টর্চ একটা আলোর বৃত্ত এঁকে দিয়েছিল। আর ওরা চারজন হাতে হাত ধরে এক মনে নয়ন প্রভার কথা ভাবছিল। অন্ধকারে ওদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। পশ্চিমের খোলা জানালা দিয়ে মরা চাঁদের আলো আর বাতাস ঢুকে পড়ছিল ঘরের ভেতর। টেবিল ঘিরে বসার আগে প্রিয়নাথ কয়েকটা কথা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মাধুরী, প্রমথেশ এবং সাবিত্রীকে। আমি যা বলবো সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে। এর যেন এক ফোঁটা নড়চড় না হয়। কেউ কোনো কথা বলবেন না বা আননেসেসারি কোনো আওয়াজ করবেন না। আর সবাই এক মনে নয়ন প্রভার কথা ভাববেন, যেন উনি ছাড়া দুনিয়ার আর কেউ নেই। যদি আচমকা নয়ন প্রভার প্রেত শরীর ঘরের দেখা দেয়, তা হলেও আপনারা যেন ভয় পেয়ে চিৎকার করবেন না। তাতে কাজের অসুবিধে হবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ইনস্ট্রাকশন হলো, কোনো অবস্থাতেই চেয়ার ছেড়ে কেউ উঠবেন না। কথাগুলো বলার সময় প্রিয়নাথকে কেমন যেন অন্য রকম মনে হচ্ছিল। এতক্ষণ দেখা নিপাট ভদ্রলোক চেহারাটা বদলে গিয়ে জেগে উঠল আত্মবিশ্বাসের ডগমগ করা এক প্রেত সিদ্ধ, এক নিষ্ঠুর মানুষ। মাধুরীর কেমন ভয় ভয় করছিল। চেয়ারে বসে বারবার চোখ ফেরাচ্ছিলেন বিছানার দিকে। মাম্পি সেখানে অঘরে ঘুমিয়ে রয়েছে। ওকে অন্য ঘরে রেখে আসতে চেয়েছিলেন মাধুরী, কিন্তু প্রিয়নাথ আপত্তি করেছেন। বলেছেন মাম্পি এই ঘরে না থাকলে পেটচক্র বসানোর কোনো মানেই হয় না। সাবিত্রীও ভয় পাচ্ছিলেন, তবে যা কিছু করা হচ্ছে সবই তো মাম্পির ভালোর জন্য, এই বলে মনকে প্রবোধ দিচ্ছিলেন সবাই। প্রমথেশের মনে খানিকটা আশঙ্কা যেন ছিল না তা নয়, তবে তার চেয়ে বেশি হচ্ছিল কৌতূহল। তার যুক্তিবাদী মন অবাক কৌতূহল নিয়ে বিচিত্র মানুষটার বিচিত্র কার্যকলাপ লক্ষ্য করছিল। ইলেকট্রনিক পেন্ডুলাম ঘড়ির শব্দে অসুবিধে হবে বলে ঘড়ির ব্যাটারিগুলো খুলে রাখতে চেয়েছিলেন প্রিয়নাথ। তখন প্রমথেশ বলেছেন তার দরকার নেই, কারণ ঘড়ির ঘন্টার শব্দটা লাইট অ্যাক্টিভেটেড। ঘরের আলো জ্বলে ঘন্টা বাজে, নইলে নয়। ঝোলা ব্যাগ হাতড়ে দুটো মোমবাতি বের করে ঘরের এক কোণে সে দুটো জ্বেলে দিলেন প্রিয়নাথ। একটা খড়ির ডেলা বের করে টেবিলে একটা ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের মাঝখানে একটা বড় সড়ো কড়ি বসিয়ে দিলেন। তারপর ঘরের সব আলো নিভিয়ে দিলেন। আবছা আধারে চেয়ারে বসে রইলেন প্রিয়নাথ। ঝোলা ব্যাগ থেকে একটা সরু টর্চ বের করে জ্বালালেন। জ্বলন্ত টর্চটা টেবিলে এমনভাবে রাখলেন যাতে আলোর বৃত্তটা সরাসরি নয়নপ্রভার মুখের উপর গিয়ে পড়ে। তারপর বিড়বিড় করে মন্ত্রের মতো কি সব আওড়াতে শুরু করলেন। মন্ত্র পড়া শেষ হলে প্রিয়নাথ চাপা গলায় বললেন, স্টার্ট। আর কেউ কোনো কথা বলবেন না। অন্ধকারে পেটচক্র শুরু হলো। চুপচাপ বসে নয়নপ্রভার কথা ভাবতে ভাবতে সময়ের হিসেব যখন গুলিয়ে গেছে, ঠিক তখনই একটা শব্দ হলো।
তারপর আবার আবার টেবিলের ওপর রাখা কড়িটা নড়ে উঠছে। সবার কেমন যেন শীত শীত করে উঠল। প্রিয়নাথ থার্মোমিটার না দেখেই বুঝতে পারলেন ঘরের উষ্ণতা কমেছে। সেই সঙ্গে জানালা দিয়ে ঢুকে পড়া বাতাসও কেমন যেন উদ্দাম মাতাল হয়ে উঠল। হঠাৎই মাম্পি কেঁদে উঠল। প্রিয়নাথের বাঁ দিকে বসেছিলেন মাধুরী। প্রিয়নাথ টের পেলেন ওর হাত কেমন যেন শক্ত হয়ে গেছে। আরো কয়েকবার কাঁদল মাম্পি। তারপর বড়দের মতো গলায় বলল, পিনু, তোরা কি চাস? প্রিয়নাথের ডান দিকে বসা প্রমথেশ কিছু একটা বলতে যাচ্ছিলেন। সেটা বুঝতে পেরে প্রিয়নাথ ওর হাতে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল। এতক্ষণ একটা আলোর আভা আবছাভাবে ঘরময় ছড়িয়েছিল। এখন সেই আলোকে ঝাঁট দিয়ে কেউ যেন জড়ো করে দিয়ে মোমবাতির কাছে নিয়ে গেল। প্রশ্নটা ভেসে এলো আবার, তোরা কি চাস? এবার জবাব দিলেন ভূতনাথ, মাম্পিকে ফেরত চাই। তুই কে? মাম্পির গলায় যেন সন্দেহের বিষ ছড়ে পড়ল। আমি ভূতনাথ, মাম্পিকে ফেরত নিতে এসেছি, বজ্রস্বরে বললেন প্রিয়নাথ। আহা, আহ্লাদ! ব্যঙ্গ করে উঠল কণ্ঠস্বর। তারপরই শুরু হলো খলখল হাসি। প্রিয়নাথ বিছানার শোয়া মাম্পির দিকে দেখলেন। বাচ্চাটা নিথর হয়ে ঘুমোচ্ছে। মাধুরী আর কান্না চাপতে পারছিলেন না। সাবিত্রী থরথর করে কাঁপছিলেন। হাসি থামলের পর শোনা গেল, মাম্পিকে আমি ছাড়তে পারবো না, ওর ওপর আমার মায়া পড়ে গেছে। মায়ার টান কি সহজে কাটানো যায়? আচমকা প্রিয়নাথ মাধুরী আর প্রমথেশের হাত ছেড়ে উঠে দাঁড়ালেন। দুহাত শূন্যে তুলে চিৎকার করে বললেন, মাম্পি মানুষ আর তুই পিশাচ। পিশাচের আবার মায়ার টান কিসের? তোর টানে মাম্পি খতম হয়ে যাবে। মাম্পিকে তুই ছেড়ে দে। আহা, ছেড়ে দে বললেই হলো। ব্যঙ্গের ধারালো টান ফুটে উঠল কণ্ঠস্বরে। তারপর একটু হেসে, পিনু, এই লোকটাকে বাড়ি থেকে বের করে দে। প্রমথেশ আর চুপ করে থাকতে পারলেন না। কাতর গলায় বলে উঠলেন, মা, তোমার জন্য আমরা শেষ হয়ে গেলাম, আমরা সবাই শেষ হয়ে গেলাম। মাধুরী এবার জোরে কেঁদে উঠলেন। মায়ার টান রে, মায়ার টান, আমি কি করব বল? প্রেত কণ্ঠস্বর স্নেহমাখা গলায় বলল। প্রিয়নাথ হাত পা ছুড়ে প্রায় উন্মাদের মতো লাফিয়ে উঠলেন। ওর শরীরের ধাক্কায় চেয়ারটা পিছনে উল্টে পড়ে গেল। খোলা জানালা দিয়ে হাড় কাঁপানো বাতাস ধেয়ে এলো। ঘরের উষ্ণতা পলকে আরও কয়েক ডিগ্রি নেমে গেল। প্রিয়নাথ ছুটে গেলেন বিছানার কাছে। সবাইকে অবাক করে দিয়ে ঘুমন্ত মাম্পিকে এক ঝটকায় কোলে তুলে নিলেন। তারপর ঘরের সিলিংয়ের দিকে মুখ তুলে বললেন, তোর মায়ার টানে ফুলের মতো এই শিশুটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তুই ওকে ছেড়ে দে, ছাড়তে তোকে হবেই, নইলে তোর নিস্তার নেই। প্রিয়নাথের গর্জনে মাম্পির ঘুম ভাঙল না। তবে মাধুরী আর সাবিত্রী ভয়ে চিৎকার করে উঠলেন। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমন্ত মাম্পি খলখল করে হেসে উঠল। কানের ঠিক পাশেই হঠাৎ ওরকম হাসির শব্দ শুনে ভূতনাথ প্রথমে কিছুটা চমকে উঠলেন। আর তখনই বট গাছের ঝুড়ির মতো অসংখ্য ধপধপে সাদা চুল নেমে এলো ঘরের সিলিং থেকে। ঘূর্ণির বাতাসে শনের মতো সেই চুল এদিক ওদিক উড়তে লাগলো। কোথা থেকে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল, ভেসে বেড়াচ্ছে সেই চুলের ওপরে। সেখানে রামধনু 7 রং খেলে বেড়াতে লাগলো। চুলের তন্তুজালে প্রিয়নাথ দিশেহারা হয়ে পড়লেন। এক হাতে বাচ্চাটাকে আঁকড়ে রেখে অন্য হাতে মুখে চোখে ঢেকে পড়া সেই সাদা চুলগুলো সরাতে চাইলেন। মাধুরী, সাবিত্রী আর প্রমথেশ, ওরা 3 জনে তখন আতঙ্কে চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। অন্ধকারে চুলের মায়াজালে দিশেহারা হয়ে ওরা এখানে সেখানে ধাক্কা খেতে লাগলো। মাধুরী আর সাবিত্রী ডুকরে কেঁদে উঠছিল বারবার। আর তারই মধ্যে মাম্পির নাম ধরে ডাকছিলেন। প্রমথেশ দম বন্ধ করা গলায় ডেকে উঠলেন, মিস্টার জুয়াদ্দার, প্রিয়নাথ বাবু। প্রিয়নাথ তখন রাগে পাগল হয়ে গেছেন। এক প্রেতের সঙ্গে এক প্রেত সিদ্ধের চ্যালেঞ্জ যেন
চকমকি পাথরের ঠোকাঠুকি, তা থেকে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। কয়েক লাফে প্রিয়নাথ ছিটকে চলে গেলেন প্রেতচক্রের টেবিলের কাছে, মাম্পিকে টেবিলে শুইয়ে দিলেন। ঝোলা ব্যাগ হাতড়ে বের করে নিলেন একটা মাঝারি মাপের ছুরি। তারপর সবাইকে হতবাক করে দিয়ে বাঁ হাতে মাম্পির চুলের মুঠি ধরে ছুরিটা ছোঁয়ালেন ওর গলায়। হিংস্র বাঘের মতো গর্জন করে উঠলেন প্রিয়নাথ, তুই যখন ওকে ছাড়বি না তখন আমি ওকে শেষ করে দেব। মাধুরী ছুটে এলেন প্রিয়নাথের কাছে, কাঁদতে কাঁদতে ওর হাত চেপে ধরতে চাইলেন। প্রিয়নাথ এক ঝটকায় ছিটকে ফেলে দিলেন মাধুরীকে। ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠলেন, তোর হাতে তিল তিল করে মরার চেয়ে এ অনেক ভালো। এই দেখ, তোর আদরের মাম্পিকে আমি খতম করে দিচ্ছি। মাম্পি এতক্ষণ অসাড় অচেতন ছিল। হঠাৎই ওর মুখ দিয়ে কান্নার শব্দ বেরিয়ে এলো। প্রেত কণ্ঠস্বর কাঁদছে, না না, ওকে মারিস না, আমি ওকে বড় ভালোবাসি, ওকে মারিস না। তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস তাহলে এই মুহূর্তে ওকে ছেড়ে দে, তোর মায়ার টানে ও শেষ হয়ে যাচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না শোনা গেল। 7 রঙের আঁকায় সেই রঙিন চুলের ঢল ভেসে বেড়াতে লাগলো ঘরের বাতাসে। বাতাস আরো অনেক গুণ হিম হয়ে গেল যেন। ইনিয়ে বিনিয়ে কান্নার মাঝেই শোনা গেল, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর ঠিক তখনই নয়নপ্রভার বাঁধানো ফটোটা টেবিল থেকে পড়ে গেল মেঝেতে। ঝনঝন করে কাঁচ ভেঙে গেল। সাবিত্রী চিৎকার করে উঠলে টাল খেয়ে পড়ে গেল, বোধহয় অজ্ঞান হয়ে গেল। প্রিয়নাথ লক্ষ্য করলেন চুলের ঢল ক্রমে আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে। ঘরের উষ্ণতা বেড়ে উঠছে আবার। ঘরের দরজা কারা যেন ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে শব্দ এতক্ষণ কারো কানে যায়নি। মাম্পি হঠাৎই যেন ঘুম ভেঙে কেঁদে উঠল, তবে এ কান্না কোনো বাচ্চার স্বাভাবিক কান্না। প্রিয়নাথ ছুরিটা ফেলে দিলেন, মাম্পিকে তুলে নিয়ে মাধুরীর কোলে দিলেন। মোমবাতির অদ্ভুত আলোয় ওদের ছায়া শরীরগুলো নড়ে বেড়াচ্ছিল। মাধুরী মেয়েকে বুকে জড়িয়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন। মাম্পিকে তিনি অনেক আদরের কথা বলছিলেন, কিন্তু কান্না মিশে গিয়ে কথাগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। অবসন্ন ভূতনাথ ঘরের মেঝেতে বসে পড়লেন। ক্লান্ত ভাঙা গলায় বললেন, প্রমথেশ বাবু, আলো জ্বেলে দিন আর দরজাটা খুলে দিন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। হতভম্ব প্রমথেশ শিথিলভাবে হেঁটে গেলেন আলোর সুইচের কাছে। তিনি আলো জ্বালাতেই প্রিয়নাথের চোখ গেল মেঝেই পড়ে থাকা নয়নপ্রভার ছবির দিকে। সেটা দেখে প্রিয়নাথ বললেন, এ ছবিটা নষ্ট করে ফেলবেন, ওর কোনো ছবি বাড়িতে না রাখাই ভালো। আশা করি মাম্পিকে আর কখনো উনি বিরক্ত করবেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রিয়নাথ। ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে আবার বললেন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরূপ গল্প শোনার জন্য। আর সময় মতো গল্পগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে দেবেন। আর যিনারা আমার পুরনো বন্ধু তাদের উদ্দেশ্যে বলবো এবং নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে থাকলো। যতক্ষণ না নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি পারেন তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যতক্ষণ না গল্প নিয়ে ফিরছি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।